ওয়েলকাম ইউর টু আর চ্যানেল লার্ন ফর জ্ঞান। তো দেখো ক্লাস 11 তোমাদের তো ক্লাস রেগুলার হয়ে আসছে। তো আমি তোমাদের ক্লাস অলরেডি রেডি করে রেখেছিলাম, বাট ইন্ট্রোটা রেডি করা ছিল না। তো আজকে তোমাদের যে ক্লাস রেগুলার হয়ে চলছিল, আজকে তোমাদের সেই ক্লাসটাই চলবে। যেমন আমাদের ক্লাস সেমিস্টার 2 এর আজকে আমরা র্যাপিড রিডার থেকে একটা টেক্সট আমরা করব, যেটা হচ্ছে তোমার দ্য গোস্ট ব্রাহ্মণ যেটা রয়েছে, সেই গোস্ট ব্রাহ্মণে আমরা টেক্সটটা সম্পূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা করে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। তোমরা দেখো স্টেপ বাই স্টেপ প্রতিটা লাইন আসলে বুঝতে হবে। দুটো পার্টে ডিভাইড করেছি। প্রথম পার্টে আমরা হাফ কভার করে দেবো এবং দ্বিতীয় পার্টে ফুল শেষ করবো, মানে দুটো পার্টে টল পেয়ে যাবে। ঠিক আছে? একটা ব্রাহ্মণ, সে খুব গরিব এবং তার বিয়ে করার মতো সামর্থ্য ছিল না। এমতো পরিস্থিতি দাঁড়িয়ে থেকে সে অনেক সমস্যার সম্মুখীন হয়ে বিয়েটা করে, টাকা কালেক্ট করে এখান থেকে সেখান থেকে। এবং পরবর্তী সময় দেখা যায় সে কাজের উদ্দেশ্যে যখন তার সংসার চলে না, সে বাইরে যাবে এবং তার জায়গায় একটা গোস্ট আসবে তার রূপ নিয়ে। ওকে, এবং সেই পরিস্থিতিতে গল্পের পরবর্তী পথ কী হতে চলেছে আমাদের সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, সেটাই আমরা দেখবো। চলো লেটস স্টার্ট। ক্লাস 11 তোমাদের যে ক্লাসগুলো চলছে সেমিস্টার 2 এর, আজকে তোমাদের র্যাপিড রিডার যে বইটা রয়েছে ওখানে তোমাদের জানো আবার কিছু টেক্সট রয়েছে, তোমাদের কিছু স্টোরি রয়েছে ওখানে। তো এখানে ফক টেলস রয়েছে তোমাদের বেঙ্গলের। তো সেই ফক টেলস ফার্স্ট আজকে যেটা রয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। তো আমরা ওটাই করবো, ইন ডিটেলস এক্সপ্লেন করে দেবো। আশা করি যারা থাম্বনেলে টাচ করে সকলেই তোমরা ক্লাস 11 স্টুডেন্ট। তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দুটো পার্টে ডিভাইড করেছি, বেশি বড় গল্প নয়। তো দুটো পার্টে ডিভাইড করেছি আমরা, যাতে ক্লাস লেন্দি না হয়ে যায়। তো পার্ট 1-এ আজকে আমরা হাফ করবো, পার্ট 2-তে আমরা শেষ করে দেবো, অর্থাৎ ফাইনাল পার্ট দুটো পার্টেই কভার হয়ে যাবে। ওকে, সো কোনো রকম টাইম ওয়েস্ট নয়। আশা করি তোমাদের ভীষণভাবে তোমাদের হেল্প হবে ক্লাসগুলো। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে থাকো। তোমাদের সেখানে রেগুলার ওয়েতে পিডিএফ প্রোভাইড করা হবে, ফ্রি অফ কস্ট অবভিয়াসলি। তো যে ফক টেলস অফ বেঙ্গল রয়েছে, কার লেখা তোমরা খেয়াল রাখবে, লালবিহারী দে ওনার লেখা। তো আজকের এই স্টোরির শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মেন ক্যারেক্টার যিনি আছেন একজন ব্রাহ্মণ। তিনি কোনো অভিজাত ব্রাহ্মণ নয়, মানে কুলীন যে ব্রাহ্মণ বলা হয় তিনি কিন্তু নন। অর্থাৎ ভাবে তিনি ধনী বা আর্থিক দিক থেকে সবল নন। আর যে মেন আমরা টুইস্টটা দেখব, সেখানে দেখতে পাবো যে তিনি যেমন একটা দেখতে ঠিক সেমভাবে উনি যখন পারিবারিক আর্থিক সমস্যা চাপে পড়ে যখন সংসার থেকে কাজের উদ্দেশ্যে চলে যাবেন, সেখানে ওনার প্লেসে এসে উপস্থিত হবে একটা গোস্ট, যে কিনা একদম সেম ব্রাহ্মণের লুক নিয়ে এসে আসবে, তার বাড়িতে থাকবে। ঠিক আছে? এবং যে ব্রাহ্মণ বাইরে চলে গেছে তার জায়গা দখল করে থাকবে। যখন ফিরে আসবে সে ব্রাহ্মণ, তখন আসল যে কন্ট্রোভার্সি সেটাই কিন্তু তৈরি হবে। ওকে, সো দেখো, আশা করি ভালো লাগবে। শুরুতেই দেখো, দেখতে পাচ্ছ গল্পের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, দ্য গোস্ট ব্রাহ্মণ। আর চ্যাপ্টার 4 এই কারণে সেমিস্টার 3-তে তোমাদের 3টে, সেমিস্টার 1-এ তোমাদের প্রথম 3টে ছিল উইলিয়াম শেক্সপিয়ারের, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার 2। দেখো, অন আ টাইম দেয়ার লিভড আ পুয়ার ব্রাহ্মণ হু নট বিং আ কুলিন ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। তো দেখো, একদা অন আ টাইম দেয়ার লিভড আ পুয়ার ব্রাহ্মণ, একটি দরিদ্র ব্রাহ্মণ তিনি বসবাস করতেন। এবং ওনার যে বিষয়টা, হু নট বিং আ কুলিন, কুলিন মানে বললাম অভিজাত বা ধনী যে সমস্ত ব্রাহ্মণ ছিলেন, তা যেহেতু তিনি সেই ধনী বা অভিজাত ব্রাহ্মণ ছিলেন না, বা সেই ধনী ব্রাহ্মণ না হওয়ায়, নট বিং মানে না হওয়ায় দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট মানে কঠিন বিষয় ছিল। বিষয়টা হচ্ছে তোমার কোন বিষয়টা সবচেয়ে কঠিন ছিল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে ওনার কাছে, যেহেতু উনি কুলীনের মধ্যে হচ্ছিলেন না বা কুলীন ব্রাহ্মণ হচ্ছিলেন না। তার ফলে টু গেট ম্যারিড, অর্থাৎ বিবাহ করাটা কিন্তু ওনার কাছে একটা কঠিন জিনিস হিসাবে কিন্তু ধরা দিয়েছিল। তিনি বিয়ে করতে চাইতেন, বাট সেটা পসিবল ছিল না, আর্থিক দিক থেকে সবল ছিলেন না বলে। তারপরে দেখো, he went to rich people and begged of them to give him money that he might marry a wife. He went to a rich family বা rich people, অর্থাৎ তিনি গিয়েছিলেন
ধনী যে সমস্ত ব্যক্তিরা আছেন, রিচ পিপল, তাদের কাছে গিয়েছিলেন। অ্যান্ড বেগড, ভিক্ষা মেগেছিলেন দেম, তাদের কাছে, টু গিভ হিম মানি, তাকে দেওয়ার জন্য ভিক্ষা মেগেছিলেন কিছু অর্থ, দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ, যাতে করে হি মাইট ম্যারি, যাতে করে সে বিবাহ করতে পারে। ঠিক আছে, তো সেই বিবাহের জন্য তিনি কিন্তু অনেক রকম চেষ্টা কিন্তু করছিলেন, অর্থ কালেক্ট করছিলেন বিবাহ করার জন্য। অর্থটা কী কাজে লাগবে বিয়ে করতে গেলে, অর্থটা কী কাজে লাগবে দেখো এখানে দিয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। অ্যান্ড আ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, অ্যান্ড নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড। তাহলে এই যে অ্যামাউন্টটা, লার্জ অ্যামাউন্ট, এই বিরাট যে পরিমাণ, বিরাট অঙ্কের যে টাকাটা বা বিরাট পরিমাণ যে অর্থের প্রয়োজন হবে, লার্জ সাম, বিরাট পরিমাণ যে অর্থের প্রয়োজন হবে, ওয়াজ নিডেড, প্রয়োজন, নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, এই যে বিবাহ, ওয়েডিংয়ের যে এক্সপেন্সেস, খরচ, তার জন্য কিন্তু নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, অর্থাৎ যাকে বিয়ে করবে সেই কনের ব্রাইড, তার পিতামাতাকে দেওয়ার জন্য টাকা প্রয়োজন। ওকে, হি বেগড ফ্রম ডোর টু ডোর, ফ্লাটার ম্যানি রিচ ফক, অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। তাহলে হি বেগড, তাহলে তিনি কি করলেন, ভিক্ষা মেগে মানে কালেক্ট করে, অ্যাকচুয়ালি অনুরোধ করে সকলের কাছ থেকে, ফ্রম ডোর টু ডোর, প্রতিটা বাড়িতে গিয়ে তিনি অর্থ সংগ্রহ করতে লাগলেন। ফ্ল্যাটার, তোষামোদ করতে লাগা, ম্যানি রিচ ফক, যারা ধনী ব্যক্তি ছিলেন তাদেরকে তোষামোদ করে, তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদের কাছে অনুরোধ করে তিনি কিন্তু অ্যাট লাস্ট, শেষমেশ, সাকসিড, সফল হয়েছিলেন ইন স্ক্র্যাপিং মানে অনেক কষ্ট করে সংগ্রহ করতে, টুগেদার, একত্রে, দ্য সাম নিডেড, তাহলে যে প্রয়োজন, যতটা অর্থের প্রয়োজন ছিল, সাম বলতে এখানে মানি বা অর্থর কথা বলা হচ্ছে, সেই অর্থটা অনেক কষ্ট করে তিনি কিন্তু একত্রিত করতে পেরেছিল, বিভিন্ন বাড়ি ঘুরে বিভিন্ন ধনী ব্যক্তিকে তোষামোদ করে সেই টাকাটা সংগ্রহ করেছিলেন। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার। নর্মালি দ্য ওয়েডিং, যেটা বিবাহ, ওয়েডিং মানে বিবাহ, তোমরা সকলেই জানো। ইন ডিউ টাইম বলতে যথাসময় তার বিবাহটা টুক প্লেস মানে হচ্ছে হ্যাপেন্ড বা অকার্ড, সংঘটিত হওয়া, যথাসময় তার যে বিবাহ সেটা সংঘটিত হলো। অ্যান্ড হি ব্রট মানে নিয়ে আসছে, ব্রিং এর সেকেন্ড ফর্ম, তাহলে হি ব্রট হোম, এবং তিনি বাড়িতে তার ওয়াইফকে তার মায়ের কাছে নিয়ে আসলেন বা এসেছিলেন। ওকে, after short time he said to his mother, I have no means to support you and my wife. I must therefore go to distant countries to get money somehow or other. তা বলছে after a short time, after মানে পরে, a short time কিছু দিন অতিবাহিত হওয়ার পর বা কিছু সময়, কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পর, he said to his mother, সে তার মাকে বলেছিল, মা, আই হ্যাভ নো মিনস বলতে, দেখো মিনস মানে এখানে যে আর্থিক যে সংস্থান, যেটা সংসার চালাতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, সেই আর্থিক সংস্থান সেটা তার বলছে আই হ্যাভ নো মিনস, আমার আর্থিক সংস্থান নেই, টু সাপোর্ট, সমর্থন করা, ইউ, তোমাকে, এবং মাই ওয়াইফ, আমার স্ত্রীকে সমর্থন করা, বা আমাদের স্ত্রীর যে আর্থ সংস্থান বা অর্থ জোগাড় করে সংসার চালানোর মতো একদম সুখে শান্তিতে থাকতে গেলে যতটা অর্থের প্রয়োজন হবে আমার কাছে নেই। আই মাস্ট, সেই কারণে, আই মাস্ট দেয়ারফর গো, আমি সেই কারণে কি করব, যাব, গো টু দ্য ডিস্টেন্স কান্ট্রিজ, দূরবর্তী, ডিস্টেন্স মানে দূরবর্তী, কান্ট্রিজ মানে একটা দেশগুলো, বিভিন্ন বা যে সমস্ত ভিন্ন দেশে যাবে সেখানে, টু গেট মানি, অর্থ সংগ্রহ করতে বা কাজ করে, এক কথায় কি কাজ করে, সামহাউ, কোনো রকমভাবে বা যে কোনো উপায়ে, সামহাউ মানে যে কোনো উপায় সে কিন্তু সেখানে, অর আদার্স, যে কোনোভাবে সেখানে কিন্তু অর্থ সংগ্রহ করবে, কাজ করে অর্থ একত্রিত করবে, এবং তার মা এবং তার স্ত্রী দেখাশোনা করবে, এবং তার জন্য সে কয়েক বছর যেতে চান বাড়ি ছেড়ে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, সেটাই এখানে বলা হচ্ছে। তাহলে আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, কয়েক বছরের জন্য, মে বি অ্যাওয়ে, দূরে চলে যাবে আর কি। ফর I will not return till I get good sum,
এবং আমি উইল নট রিটার্ন, আমি ফিরবো না টিল, যতক্ষণ না পর্যন্ত আই গেট আ গুড সাম, অর্থাৎ পর্যাপ্ত, গুড মানে এখানে পর্যাপ্ত বলতে পারো, বা খুব ভালো পরিমাণ সংখ্যক যদি টাকা আমি একত্রিত করতে না পারি আমি ততদিন ফিরবো না। ইন দ্য মেন টাইম আই, দাঁড়াও শরীরটা ক্লিয়ার করে দিই। In the meantime, I will give you what I have. You make the best of it and take care of my wife. In meantime, দেখো in the meantime বলতে এই যে এর মধ্যে যে সময়টা উনি থাকবেন না তার জন্য উনি কী করছেন, I will give you, আমি মাকে বলছে যে মা আমি তোমাকে দিয়ে যাব হোয়াট আই হ্যাভ, আমার কাছে যা রয়েছে আমি সেগুলো তোমার কাছে দিয়ে যাব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, এবং তুমি কি করবে, তুমি সেইগুলোকে বেস্ট অফ ইট বলতে কষ্ট করে যথাসাধ্যভাবে সেটা চালিয়ে নেওয়া অ্যাকচুয়ালি। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার ওয়াইফকে, আমার স্ত্রীকে দেখবে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেল। ব্রাহ্মণ উনি তখন কী করলেন, দরিদ্র ব্রাহ্মণ, উনি তখন রিসিভিং হিজ মাদার ব্লেসিং, ব্লেসিং মানে আশীর্বাদ, রিসিভিং মানে গ্রহণ করে, সেট আউট মানে মানে যাত্রা শুরু করা আর কি, বা রওনা দেওয়া, অন হিজ ট্রাভেল, ওনার যে যাত্রা, ওনার যে ভ্রমণ, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে উনি বেরিয়ে পড়লেন মায়ের আশীর্বাদ নিয়ে। ওকে, এইবার হচ্ছে আসল কেলেঙ্কারি। দেখো, ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে আগস্ট, অ্যাজুমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইনটু দ্য হাউস। ইন দ্য ইভিনিং, সেই দিন সন্ধ্যায়, দ্যাট ভেরি ডে অর্থাৎ ওই যে দিন ব্রাহ্মণ গিয়েছেন কাজে, সেই দিন সন্ধ্যের সময়, আগস্ট অ্যাজুমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ। অ্যাজুমিং বলতে ধারণ করা, কোনো কিছু রূপ ধারণ করে নেওয়া। দ্য এক্স্যাক্ট বলতে হুবাহু, একদম হুবাহু একই রকম। অ্যাপিয়ারেন্স বলতে এখানে যে বাহ্যিক যে আউটলুক যেটা বলা হয় সেটাকে অ্যাপিয়ারেন্স বলা হয়। তোমার এখানে তোমার মনে রাখতে পারো, চেহারা মনে রাখতে পারো তোমরা, অফ দ্য ব্রাহ্মণ। তাহলে ইন দ্যাট ইভিনিং, সেই দিন সন্ধ্যের সময় একটি গোস্ট আর কি, প্রেতাত্মা বলতে পারো, ভূত বলতে পারো, ঠিক আছে, অশরীরী আত্মা বলতে পারো, সে কী করলো, অ্যাজিউমিং করলো, ধারণ করলো, একদম হুবাহু ব্রাহ্মণের চেহারা ধারণ করলো, অ্যান্ড কেম ইন টু দ্য হাউস, এবং ব্রাহ্মণের বাড়িতে এসেছিল। তোমরা এই ধরনের কার্টুন হয়তো কম বেশি তোমরা দেখেছো, কারণ এখন তোমরা অনেকেই কার্টুন দেখো, আশা করি হয়তো দেখেছো তোমরা। তো যাই হোক, বা একটা সময় তোমরা দেখে এসো ছোটোবেলায়। দ্য নিউলি ম্যারিড ওম্যান, বা এই টাইপের গল্প হয়তো তোমরা কার্টুনে দেখতেও পারো এখন, কারণ সবই কার্টুন, বুঝতে পারছো। The newly married woman, thinking it was her husband, said to him, "How is it that you have returned so soon? You said you might be away for years. Why have you changed your mind?" তাহলে দ্য নিউলি ম্যারিড ওম্যান অর্থাৎ ওনার যে নতুন, যে অর্থাৎ বিবাহিত নববধূ যেটা বলি আমরা, নিউলি ম্যারিড ওম্যান বলতে নিউলি বলতে নববধূ আমরা বলি, যেটা নববিবাহিত বধূ, তো নববধূ। থিঙ্কিং ইট ওয়াজ আর হাজব্যান্ড, সে কি মনে করলো, থিঙ্কিং ভাবলা, কী ভাবলো, যেটা তার হাজব্যান্ড। অ্যান্ড সেট টু হিম, অ্যাকচুয়ালি সেট বলতে গেলে আক্স করলো, তাকে জিজ্ঞাসা করলো, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, এটা কীরকম ব্যাপার হলো, মানে কীরকম হলো এটা। ওকে, ফিরে এসছে ন্যাচারালি, যখন সে বলে গেছে আমার অর্থ কালেক্ট করতে হবে, বহুদিন পর আমি আসবো, তাহলে নর্মালি সেখানে যখন হুবাহু সেই একই রকমভাবে চলে এসে, তখন তো জিজ্ঞাসা করছে কী ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলে, যে যেমন নর্মালি জিজ্ঞাসা করে, উনি জিজ্ঞাসা করছেন হাউ ইজ দ্যাট, কী ব্যাপার, ইউ হ্যাভ রিটার্ন, তুমি ফিরে আসলে সো সুন, এত শীঘ্রই। ইউ সেট, তুমি বলেছিলে, ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বলেছিলে, ইউ মাইট বি, তুমি বলেছে তুমি কয়েক বছরের জন্য দূর দেশে, যে ডিস্টেন্স কান্ট্রি, সেখানে তুমি থাকবে। এবং হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, কেন হ্যাভ ইউ চেঞ্জ, পরিবর্তন করলে ইউর মাইন্ড, তোমার মনটা পরিবর্তন করলো কেন, কী ব্যাপার, কোনো সমস্যা হয়েছে কি, মানে জিজ্ঞাসা করছে কি ন্যাচারালি। দ্য গোস্ট সেট, এটা তো আর সেই অরিজিনাল ব্রাহ্মণ নয়। দ্য গোস্ট সেট, গোস্ট কি বলছে, দেখো অ্যাকচুয়ালি ও যদি ও তো উদ্দেশ্য আলাদা থাকবে, কার্টুন দেখেছো তোমরা, ওকে। তো এই দ্য গোস্ট সেট, টুডে ইজ নট
a lucky day. I have therefore returned home. Besides, I have already got some money. The ghost, এবার সে কি বলছে দেখো, যে আমি অলরেডি যাব, কিন্তু আজকের যে দিনটা আছে এই দিনটা ভালো নয়, এই দিনটা ঠিকঠাক সুবিধার নয়। ওকে, তো গোস্ট আমরা দেখতে পাচ্ছেন ঘোস্ট কি বলছে, দ্য ঘোস্ট সেড টুডে ইজ নট আ লাকি ডে, আজকের এই দিনটা ইজ নট লাকি, খুব শুভ দিন নয়, লাকি ডে মানে শুভ দিন। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, সেই কারণে আই হ্যাভ রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে এসেছি। অ্যান্ড বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এর পাশাপাশি আই হ্যাভ অলরেডি গট, আমি কিছু অর্থ সংগ্রহ করতে পেরেছি, তার ফলে আমি আর যাইনি, সেই কারণে আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ওকে, ইতিমধ্যে কিছু এখানে অলরেডি মানে ইতিমধ্যেই, নর্মালি যখন এইভাবে বলছে, দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ আর সন, নর্মালি একদম হুবহু যখন সেম দেখতে হবে, ঘোস্ট যখন সেই একই রূপ ধারণ করেছে, তো নর্মালি সেখানে সাসপেক্ট করার কোনো জায়গা থাকে না, তাই বলছে দ্য মাদার ডিড নট ডাউট দ্যাট ইট ওয়াজ আর সন, মাদার ডিড নট ডাউট, সন্দেহ করলো না, দ্যাট ইট ওয়াজ আর সন, তার যে পুত্ররা সন্দেহ করলো না। সো দ্য ঘোস্ট লিভ ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার and as if he was the son of the old woman and the husband of the young woman. ওকে, তাহলে সো দ্য ঘোস্ট লিভ ইন দ্যাট হাউস, তাহলে সেই বাড়িতে সে থাকলো এমনভাবে অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, যেন সেই বাড়ির মালিক, অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, এবং এই যে বৃদ্ধা মহিলাটি তার যেন সে বৃদ্ধা মহিলার পুত্র সন্তান, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ ইয়ং ওম্যান, এবং এই নব যে বধূ আছে তার স্বামী হিসাবে যেন মনে হচ্ছে সে বাড়িতে একদম সেম পরিচিতি পেয়ে সে থাকতে শুরু করলো। অ্যাজ দ্য গোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, লাইক টু পিস, দ্য পিপুল ইন দ্য নেইবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ। তাহলে অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, যেহেতু ঘোস্ট অ্যান্ড ব্রাহ্মণ দুজনের যে রূপটা এক্স্যাক্টলি লাইক ইচ আদার, একদম সঠিকভাবে একদম যদি দেখি আমরা, তারা কিন্তু একদম পারফেক্টলি সেম, কোনো রকমভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই কারণে কোনো রকমভাবে যেহেতু তাদের মধ্যে কোনো রকমের নেই, একেবারে একই রকম, এবং কেমন সেটা লাইক টু পিস, মটরশুঁটি যেমন হয়, মটরশুঁটির ভিতরে দানা থাকে, দুটো দানা, ঠিক সেই রকম দ্য পিপুল ইন দ্য নেইবারহুড, এবং সেই কারণে যারা প্রতিবেশী যারা আছে তারা কিন্তু ভাবতো বা ভাবতে শুরু করলো বা ভাবছিল যে এটাই হচ্ছে অরিজিনাল ব্রাহ্মণ, তা তো যায় না, এটা ভূতের প্ল্যান। ওকে, আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্নড হোম হিজ ট্রাভেলস, হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস। তো দেখো, তাহলে আফটার সাম ইয়ার্স, কিছু বছর পর যখন ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, যখন তার সেই কাজ থেকে বা তার সেই ভ্রমণ থেকে যখন ব্রাহ্মণ ফিরে আসলেন, রিটার্ন, অ্যান্ড হোয়াট ওয়াজ ইটস সারপ্রাইজ, তিনি বিস্মিত হয়ে দেখলেন, যে অবাক হয়েছে, কী ব্যাপার এটা। হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম, যখন তিনি দেখতে পেলেন যে অন্য একজন ব্যক্তি লাইক হিম, তার সেম তার মতো দেখতে, ইন দ্য হাউস, বাড়ির মধ্যে দেখতে পেলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। ন্যাচারালি তার বাড়ি, সে অন্য কাউকে দেখছে, সে তো অবাক হবেই। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, হু আর ইউ, হোয়াট বিজনেস হ্যাভ ইউ কাম টু মাই হাউস। ভাবতে পারছো, সেই প্রেতাত্মা, সেই ভূত যে ব্রাহ্মণের রূপ নিয়ে আছে, সে জিজ্ঞাসা করছে, হু আর ইউ, কে তুমি, হোয়াট বিজনেস হ্যাভ ইউ কাম টু মাই হাউস, বিশেষ প্রধান কাজ, কী কাজে হ্যাভ ইউ কাম, এসেছো টু মাই হাউস, আমার বাড়িতে। ব্রাহ্মণ বলছে, হু এম আই, আমি কে। রিপ্লাই দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জবাব দিচ্ছে, আমি কে, লেট মি আক্স হু আর ইউ, আমাকে তুমি বলো, আমাকে তুমি, ওজন আমাকে জিজ্ঞাসা করতে যাও, তুমি কে। দিস ইজ মাই হাউস, ব্রাহ্মণ বলছে, অরিজিনাল ব্রাহ্মণ, সে বলছে, দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার, অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার বাড়ি, এটা আমার মা, এটা আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেড, হোয়াই হেয়ার ইন দ্য স্ট্রেঞ্জ থিং, কি আশ্চর্য ব্যাপার। ভূত কি বলছে, কেন,
হিয়ার ইন দ্য স্ট্রেঞ্জ থিং, আশ্চর্য বিষয়, কি আশ্চর্য বিষয় রে বাবা, everyone knows that this is my house, that is my wife, and wonder in my mother. everyone know, প্রত্যেকেই জানে যারা আমার আশেপাশে রয়েছে যে দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, দ্যাট ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী, ওই যেটা দেখতে পাচ্ছ ওটা আমার স্ত্রী, ওয়ান্ডার ওই অদূরে দাঁড়িয়ে রয়েছে, ওয়ান্ডার মানে অদূরে দাঁড়িয়ে থাকা, ইন মাই মাদার ওটা অদূরে থাকা, দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, অদূরে রয়েছে কাছে আর কি, ওটা আমার মা। আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, আমি এখানে বাস করছি ফর ইয়ার, বহু বছর ধরে এখানে বাস করছি, অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস, এখন তুমি ভান করছো, প্রিটেন্ড মানে ভান করা বা ভ্রমিত করা, দিস ইজ ইউর হাউস, এটা তোমার বাড়ি, অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইউর ওয়াইফ, আর এই মহিলাটি হয় তোমার স্ত্রী। ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, তোমার মাথা মাস্ট হ্যাভ গট টার্ন, ঘুরে গিয়েছে, মানে কি ঘুরে যাওয়া মানে কি, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, হ্যাভ গট টার্ন। ব্রাহ্মণ এ কথাটা কে বললো, সেই ঘোস্ট। সো সেইং দ্য ঘোস্ট ড্রপ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, এবং সো সেইং দ্য, এইটা বলে দ্য ঘোস্ট কী করলো, তখন ঘোস্টটা কী করলো, ড্রপ অ্যাওয়ে বিতাড়িত করে দিল, তাড়িয়ে দিল, ড্রপ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, মিউট মানে এখানে বাগরুদ্ধ হয়ে যাওয়া, কথা বন্ধ হয়ে গেছে তার, ব্রাহ্মণ বিকেম মিউট, ব্রাহ্মণ তার কথা বন্ধ হয়ে গেছে, বাগরুদ্ধ হয়ে গেছে, উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে এখানে সারপ্রাইজ, বিস্মিত হয়ে তিনি কথা বন্ধ হয়ে গেছে তার। হি ডিড নট নো হোয়াট টু ডু, তিনি বুঝতে পারছেন না বা জানতেই পারছেন না যে কী করবেন, হোয়াট টু ডু, ওনার করণীয় কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, তিনি কোনোরকমভাবে কিন্তু কিছু পাচ্ছেন না। অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং অ্যান্ড অফ লেইং হিজ কেস বিফোর হিম, তারপরে তিনি কি ভাবলেন, তারপরে অ্যাট লাস্ট শেষমেশ তিনি নিজেকে মনে করলো অফ গোয়িং অফ দ্য কিং, রাজার কাছে যাওয়ার কথা ভাবলো, অ্যান্ড লেইং মানে পেশ করবে তার যে বিষয়টি বিফোর হিম, রাজার কাছে পেশ করবে, রাজার কাছে নর্মালি বলা যেমন চিন্তা তেমন রাজার কাছে গেলেন। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ আদার, so he was in fix and did not know how to decide the quarrel. তো নর্মালি দ্য কিং স, তখন রাজা কি করলো, রাজা দেখলো ঘোস্ট ব্রাহ্মণকে, দেখলো সেই ভূতুরে ব্রাহ্মণ তাকে দেখলো, সে একদম সেম টু সেম, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাহ্মণটা যেমন দেখতে ঠিক সেম দেখতে, অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ আদার, একজন দেখে মনে হচ্ছে একজন আর একজনের পিকচার, ছবির মতো। সো হি ওয়াজ ইন ফিক্স মানে এখানে তোমার সমস্যা, ওয়াজ ইন ফিক্স বলতে সমস্যার মধ্যে পড়ে গেলেন। হি ডিড নট নো হাউ টু ডিসাইড, তিনি বুঝতে পারছিলেন না, তিনিও এবার সমস্যায় পড়ে গেছে, ডিড নট নো বুঝতে পারছেন না, হাউ টু ডিসাইড কিভাবে এই যে সিদ্ধান্ত করবে, এই যে দ্বন্দ্ব কোয়ারেল, এই দ্বন্দ্বটাকে যে কিভাবে তিনি মীমাংসা করবে, ডিসাইড করবে বলতে মীমাংসা করা, তিনি কীভাবে মীমাংসা করবে তিনি কিন্তু ভেবে পাচ্ছেন না। ডে আফটার ডে, দিনের পর দিন, দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, besought him to give him back his house, his wife and his mother. তাই ডে আফটার ডে, দিনের পর দিন, ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, ব্রাহ্মণ রাজার কাছে গিয়েছিলেন, অ্যান্ড besought, এটা ভেবে আশা, সবসময় তার মনে একটা আশা থাকতো, প্রার্থনা নিয়ে যেতেন যে হয়তো রাজা গিভ হিম ব্যাক হিজ হাউস, তার বাড়ি ফিরিয়ে দেবে, তার স্ত্রীকে ফিরিয়ে দেবে, তার মাকে ফিরিয়ে দেবে, কিন্তু দ্য কিং এবং দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে। তো নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, অ্যাকচুয়ালি রাজা তো বুঝতে, দ্য কিং নট নোয়িং, রাজা নিজেই জানতে পারছেন না হোয়াট টু সে, কী বলবে এভরি টাইম, প্রতিবারে তিনি কী বলবেন বুঝতে পারছেন না। পুট হিম অফ, ওনাকে ওই কৌশল করে আর কি, পুট অফ পাঠিয়ে দিতেন, ফলোয়িং ডে পরের দিনের কথা বলে পাঠিয়ে দিতেন। এভরি ডে দ্য কিং টেলস হিম কাম টুমরো, অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোস অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রেকিং হিজ ফরহেড উইথ পাম অফ হিজ হ্যান্ড। এভরি ডে দ্য কিং
প্রতিদিন যাওয়ার পরে রাজা তাহে বলতো কাম টুমোর, আগামীকাল আসো। এভরিডে দ্য ব্রাহ্মণ গোস অ্যাওয়ে, প্রতিদিন সেই কথা শুনে দ্য ব্রাহ্মণ গোস অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস, প্যালেস বলতে রাজপ্রাসাদ থেকে ব্রাহ্মণ বেরিয়ে আসতেন, উইপিং, কাঁদতে কাঁদতে, অ্যান্ড স্টেকিং, স্টেকিং মানে কপাল চাপড়ানো আর কি, ফরহেড, ফরহেড বলতে কপাল, আর স্টেকিং মানে চাপড়ানো, কপাল হাত দিয়ে, উইথ পাম অফ হিজ হ্যান্ড, তার হাতের তালু দিয়ে তার কপালে চাপড়াতেন, অ্যান্ড সেইং, বলতেন, হোয়াট আ উইকেট ওয়ার্ল্ড দিস ইজ, কত নির্মম, উইকেট বলতে এখানে তোমার নির্মম বলতে পারো বা দুর্নীতিপরায়ণ বলতে পারো জগৎ, এটা কত দুর্নীতিপরায়ণ জগৎ এটা। আই এম ড্রাইভিং ফ্রম মাই ওন হাউস, আমাকে ড্রাইভিং ফ্রম মাই ওন হাউস, আমাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নিজের বাড়ির থেকে। কত নৃশংস একটা জগতে আমরা বাস করছি, কত দুর্নীতিপরায়ণ দেশে আমরা বাস করছি, জগতে আমরা বাস করছি, যে আমার বাড়িতে আমাকে তাড়িয়ে দিচ্ছে। অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পসেশন অফ মাই হাউস, অন্য একজন ব্যক্তি, অন্য একজন ফেলো ব্যক্তি হ্যাজ টেকেন পসেশন, পসেশন মানে দখল বা অধিকার নেওয়া, টেকেন মানে নেওয়া, তাহলে হ্যাজ টেকেন পসেশন দখল নিয়েছে, মাই হাউস আমার বাড়ি, আমার ওয়াইফ আমার স্ত্রীকে, অ্যান্ড হোয়াট আ কিং দিস ইজ, আবার বলছে এটা কেমন আবার রাজা, কেমন আবার রাজার কথাও ভাবছে যে আমরা যার কাছে বিচার, যে রাজা হয় সে তো সব পারে, তাই না, আর এই রাজাই বা কেমন, তাই বলছে হোয়াট আ কিং দিস ইজ, এই রাজাই বা কেমন, হি ডাজ নট ডু জাস্টিস, যিনি কিনা জাস্টিস মানে বিচার, ন্যায় বিচার এখানে, তাহলে হি ডাজ নট ডু জাস্টিস, তিনি পারছেন না, বা তিনি নিজে যিনি রাজা তিনি ন্যায় বিচার দিতে পারেন না, এ কেমন জগৎ, এরকম বলে সে প্রতিদিন কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ থেকে কপাল চাপড়াতে চাপড়াতে বেরিয়ে আসতেন। ওকে, তো এই প্রথম পার্ট আমরা এখানে কভার করলাম। তো পজিটিভ রেসপন্স পেলে তোমাদের নেক্সট পার্টও চলে আসবে, খুব ভালো লাগবে আশা করি, স্টোরিগুলো সত্যি খুবই ভালো এবং তোমাদের খুবই হেল্প হবে, এবং এই সমস্ত পার্ট কভার হয়ে গেলে আমরা তোমাদের যে লং কোশ্চেন আসবে এখান থেকে যে 5 মার্কসের, তার আনসার আমরা সুন্দর করে তোমাদের প্রোভাইড করে দেবো টোটালি ফ্রি অফ কস্টে। ওকে, তো সাথে থাকো, বন্ধুদের শেয়ার করো, প্রচুর রেসপন্সের সাথে সাথে প্রচুর শেয়ার চাই, এবং কমেন্ট করতে হবে, তোমাদের লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করার পাশাপাশি কমেন্ট এবং লাইক কিন্তু করতে হবে, কারণ আমাকে জানতে হবে কার রেগুলার ওয়েতে ক্লাস করছে। ফার্স্ট সেমে যেমন পরীক্ষা নিয়েছিলাম ঠিক সেমভাবে কিন্তু পরীক্ষা তোমাদের রেগুলার ওয়েতে নেওয়া হবে, এবং তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, তো অবশ্যই প্রচুর শেয়ার চাই।